পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একই সঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর 1:45টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন। এর আগে 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা, বন্ধ হয়ে যায় যান চলাচল। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সাক্ষ্য গ্রহণ হবে আগামীকাল। সকালে এই মামলায় গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরোবির সাবেক ভিসি সহ 24 জন এখনও পলাতক রয়েছেন। পরে চিফ প্রসিকিউটর জানান, এই মামলা প্রমাণে যথাযথ প্রমাণাদি রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সকল আইনি প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়ে বিচার কাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। তাদের পক্ষে ইতিমধ্যে সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের 2024-এর জুলাই বিপ্লবের সময় প্রথম শহীদ, তিনি পাইওনিয়ার ছিলেন। তার দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য, যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্যে, শহীদ হওয়ার জন্যে উদ্বুদ্ধ করেছিল, তিনি সেই আইকনিক ঘটনার বিচারের মাধ্যমে জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা, জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার, সেটা আমরা বাস্তবায়ন করার ধাপে প্রবেশ করেছি। ইনশাল্লাহ আগামীতে কন্টিনিউয়াসলি এই বিচার কার্য চলবে। দ্রুততম সময়ের মধ্যে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করার মধ্য দিয়ে এই বিচারের আমরা শুভ সমাপ্তির দিকে যেতে পারব। দর্শক, এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। শিক্ষার্থী পুলিশ সংঘর্ষের বিষয়ে এখন কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি দেখতে পাচ্ছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে ইনস্টিটিউট রয়েছে তার সেই ছাত্র এবং শিক্ষক সমন্বিত যে পরিষদ, সেই ব্যানারে তারা এই আন্দোলন দাবিটি জানিয়ে আসছেন এবং তারা সেই আন্দোলন করে আসছেন। আজকে সকাল থেকে সেটিতে আন্দোলন করা, তারা যে 7টি দাবি বলা হচ্ছে, সেই 7টি দাবিতে তারা এখানে রাজপথে আসলে এসেছে এবং তাদের যে দাবি, সেই দাবিটি হলো 10ম গ্রেডে তারা যে চাকরিটি পেতেন, সরকারি চাকরিটি 10ম গ্রেডে ছিল, সেই 10ম গ্রেডে আসলে তারা তাদের সেই 10ম গ্রেডেই তাদের চাকরি থাকতে চান। সেটি দাবিতে কিন্তু তারা এই আন্দোলনটি আজকে মাঠে নেমেছেন এবং তাদের যে 7টি দাবি আছে, সেই 7টি দাবির মধ্যে এটি একটি দাবি যে যাদের 10ম গ্রেডের যে আগে চাকরিটি সরকারি চাকরিতে পেতেন, সেটিতে আপনি দেখছেন যে ইতিমধ্যে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ রাজপথ থেকে। আমরা সেটি দেখাতে পাচ্ছি আপনার মাধ্যমে। তারা যে দাবিগুলো করেছেন তার মধ্যে প্রথম যে দাবি রয়েছে সেটি ছিল প্রকৌশলী কর্মক্ষেত্রে ডেস্ক অফ ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভাগ করে BCS ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রে যে নির্ধারণ এবং 10ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, তারা যেটি বলছেন তাদের অধীনেই সেটি পদ। এবং সেটিতে আপনি দেখছেন একজনকে আসলে এই যারা আন্দোলন করছেন তাদের মধ্যে একজনকে আসলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছেন এবং আপনি দেখছেন যে যারা আন্দোলন করছেন তাদেরকে আসলে পুলিশ ছত্রভঙ্গ করতে তারা কিন্তু তাদের দিকে যাচ্ছেন। আমরা আসলে এখন আছি ঠিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট IDB ভবনের ঠিক অপোজিটের, এখানেই আসলে তারা আন্দোলন শুরু করেছিলেন এবং সেখানে যখন তারা ফিরেছেন এই বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে, সেখানে কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের মাধ্যমে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই বিষয়ে কথা বলতে গিয়েছেন, আমরা সেটিও জানতে পেরেছি। তো তাবাসসুম, আসলে এখন পর্যন্ত আসলে আমার কাছে এই ছিল এখানকার
সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। পুনরায় এ বিষয়ে আপিল শুনবেন আদালত। আগামী 21 অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সকালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি। গণতন্ত্রের কথা চিন্তা করে, ভোটাধিকারের কথা চিন্তা করে এবং তিনি যে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, এইটা জনগণের এবং আপনাদের মাধ্যমে জানা দরকার। সেই কারণে আমরা এই রিভিউ পিটিশনটি ফাইল করেছি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিগত শেখ হাসিনা সরকার বাতিল করার পরে যে 3টি নির্বাচন, এই 3টি নির্বাচন একেবারে হাস্যরসে পরিণত হয়েছে। জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইন শাসন ভুলুণ্ঠিত হয়েছে। উদাহরণ হিসেবে আমি বলেছি যে একটি নির্বাচন এমন হয়েছে যে 300 জন সংসদ সদস্যের মধ্যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, অথচ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমাদের গণতন্ত্র ফ্লারিস্ট হয়। আদালত বলেছেন পদ্ধতিগত কারণে লিভ গ্রান্ট করেছেন, যেটি শুনেছেন 21 অক্টোবর পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ধার্য করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন। আজ রোডম্যাপের অনুমোদন দেয় ইসি। আগামীকাল তা প্রকাশ করতে পারে। ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শেষ দিনের শুনানি চলছে। নির্বাচন কমিশন ভবনে চতুর্থ দিনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে শুনানি শুরু হয়। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে মতামত তুলে ধরেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। আজ ঢাকা, রংপুর এবং রাজশাহী সহ 5 অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তির শুনানি চলছে। কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে, যা অনেকেই বুঝছেন না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সাবেক প্রধানমন্ত্রী প্রখ্যাত রাজনীতিবিদ কাজী জাফর আহমেদ এর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। সংস্কার প্রস্তাব সহ সরকারকে সব বিষয় বিএনপি সহায়তা করছে বলেও জানান বিএনপি মহাসচিব। এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমাত্র আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। বন্ধুগণ, সুযোগ বারবার আসে না। বাংলাদেশের দুর্ভাগ্য, অনেকবার সুযোগ এসছে, বাংলাদেশের মানুষই তা শুরু করেছে। আবার এই বাংলাদেশের মানুষের হাতেই, প্রতিটি মানুষের হাতেই তা সব শেষ হয়ে গেছে। আমরা সেই কাজে শেখ মুজিবুর রহমান, আমি দুঃখিত, শেখ মুজিবুর রহমান জাতিসংঘের চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছে। এবার ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় প্রার্থী রয়েছেন 1035 জন, আর প্রত্যাহার করে নিয়েছেন 73 জন এবং বাতিল হয়েছে 1 জনের মনোনয়ন। ঢাবির জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদ এসব তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্য মতে 18টি হলের 13টি পদে মোট 1035 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে 73 জন প্রার্থী তা প্রত্যাহার করেছেন এবং 1 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর আগে 1109টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে আজ দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
বিভিন্ন আন্দোলন সংগ্রামের অগ্নিঝরা লেখক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রেরণা বাঙালি জাতিকে করবে সবসময় উজ্জীবিত। আর তাই জাতীয় কবি কাজী নজরুলের লিখনী থেকে শিক্ষা নিয়ে শান্তির সপক্ষে অহিংস নীতি অবলম্বন জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। সকালে ৪৯তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন নজরুল অনুরাগীরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বাঙালির প্রাত্যহিক জীবনে কবি নজরুলকে ভুলে থাকা অসম্ভব, তা তিনি পরিষ্কার বুঝিয়ে গেছেন তার কবিতায় ও গানে। বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে উল্লেখযোগ্য কাজী নজরুল ছিলেন বাঙালি মনীষীর তুঙ্গীয় নিদর্শন। কবি নজরুলের কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণেই তাকে আখ্যায়িত করা হয়েছে বিদ্রোহী কবি নামে, যার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বলবীর বল উন্নত মমশির। ৪৯তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। কবিতা এবং গানের মধ্যে সীমাবদ্ধ না, কবি নজরুল ইসলাম অনেক বড়। তার প্রবন্ধ সাহিত্য আছে, তার সিনেমা আছে, তার নাটক আছে। আমরা গর্বিত যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমাদের সকল আন্দোলনে আমরা নজরুলকে পাই, আমাদের সকল সংগ্রামের সকল চেতনায় বেঁচে আছে নজরুল। যে আমাদের এই নতুন প্রজন্ম নজরুলকে অবলম্বন করেই তাদের দ্রোহের আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। কালজয়ী এই মহান কবি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তি সংগ্রাম, সর্বশেষ ২৪-এর অভ্যুত্থানেও বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছেন সংগ্রামী চেতনায়। এমন মন্তব্য করলেন বিশিষ্টজনেরা। স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তার আগে এবং এরপরে ৯০-এর গণ আন্দোলন এবং সম্প্রতি ১ বছর আগে যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে দেশে, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। আর এ সময় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কবি কাজী নজরুলের সংগ্রামী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার কথা বলেন কবি নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। পরিপূর্ণ জীবনটা নজরুলের যেন সকলে জানতে পারে। এখনো অনেক গল্প কথা হচ্ছে, সেগুলো যেন না হয়। আর আমার আবেদন থাকবে যে কাজী নজরুলকে যেন আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি। তিনি তো মানুষের কবি ছিলেন, সকল সময় মানুষকে নিয়ে পথ চলেছেন বলে আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। বিভিন্ন আন্দোলন সংগ্রামের অগ্নিঝরা লেখক কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যের গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলেন সমাজ পরিবর্তনের। তিনি সমাজ পরিবর্তন দেখতে না পারলেও তার প্রেরণা বাঙালি জাতিকে করবে সবসময় উজ্জীবিত। জাতীয় কবি কাজী নজরুলের লেখনী থেকে শিক্ষা নিয়ে শান্তির সপক্ষে অহিংস নীতি অবলম্বন জরুরি বলে মনে করেন তারা। দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতীয় জীবনে সব সময় প্রাসঙ্গিক। আর তাই স্বাধীনতা মূল্যবোধ, বাঙালি জাতিসত্তা টিকিয়ে রাখতে হলে বাঙালিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছেই ফিরে যেতে হবে। কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিতে এসে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন নজরুল অনুরাগীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। খানাখন্দ আর সংস্কারের অভাবে জুরাইন মেডিকেল রোড যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। সড়কে মানুষ চলাচলের কোনো অবস্থা নেই। দীর্ঘদিন টেন্ডার হলেও রাস্তা মেরামতে নেই কোনো উদ্যোগ। বর্তমানে কিছু কাজ শুরু করলেও রাস্তার কাজ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অতি দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন বসবাসকারীরা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের জুরাইন মেডিকেলের রাস্তা এটি। প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা নিতে চলাচল করে এই রাস্তা দিয়ে, কিন্তু দীর্ঘদিন যাবৎ সড়কটি জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে থাকায় চলাচলে যেন দুরূহ হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। রোডের যে মানুষ চলাফেরা করবে, আশেপাশের লোকজন কোনো চলাফেরা করতে পারে না। স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে। একটা রুগী আসলে হসপিটাল যেতে পারে না। একটা বয়স্ক লোক এক জায়গা তার এক জায়গায় মুভ করতে পারে না। ভুক্তভোগীরা বলছেন গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন, তাই দীর্ঘদিনেও হচ্ছে না কাঙ্ক্ষিত সংস্কার। রাস্তার কারণে মসজিদে মুসল্লি কম হয়,
এবং ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, মুরব্বীরা এলাকায় চলাফেরা করতে পারে না। এই ভাঙা রাস্তার মধ্যে আমাদের বাচ্চারা স্কুলে যায়, বিভিন্ন সময়ে যে ড্রেনে পড়ে বিভিন্ন বাচ্চা আহত হয়েছে। অচিরেই রাস্তাটি মেরামত করে জনচলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, বাসায় ভাড়াটিয়া নাই, মানে চলাচলের একেবারে অনুপযোগী। আমরা আশা করি যত দ্রুত সম্ভব রাস্তার কাজটা যাতে শেষ হয়ে যায়। তবে কেন এই সড়কটির বেহাল দশা সে ব্যাপারে কথা বলতে চাননি দায়িত্বরত কোনো কর্মকর্তা। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।